বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেনে কর ফাঁকির তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক বাড়তি কর হারের জন্য বিদেশি কর্পোরেটগুলোর মধ্যে ফাঁকির প্রবণতা থাকতে পারে। তাই দেরিতে হলো ট্রান্সফার প্রাইসিং বিধিমালার প্রয়োগ শুরু ইতিবাচক উদ্যোগ। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বলছে, তদন্ত হয়রানি মুক্ত রাখতে এনবিআরকেও নিজস্ব সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করতে হবে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে ব্যবসা করা সহযোগী ইউনিটেও কাঁচামাল, পণ্য, সেবা কেনাবেচা করে। আইনগতভাবে এমএনসিগুলো ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে সহযোগী ও অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে তাদের অর্জিত আয় বরাদ্দ করতে পারে। সেক্ষেত্রে কর ফাঁকির কৌশল হিসেবে আমদানি রপ্তানিতে ওভার বা আন্ডার ইনভয়েসিং করতে পারে। এক্ষেত্রে কম কর্পোরেট কর দিতে হয় এমন দেশগুলোতে বেশি আয় দেখানোর প্রবণতাও থাকতে পারে। এসব অস্বচ্ছতা খুঁজে বের করে কর ফাঁকি রোধে ২০১২ সালে ট্রান্সফার প্রাইসিং বিধিমালা প্রণয়ন করা হয়। সম্প্রতি সেই নীতি প্রয়োগ করে অডিট শুরু করেছে এনবিআর। বিদেশ থেকে তার সহযোগী প্রতিষ্ঠান থেকে আমদানি করে, মানে র মেটেরিয়াল হোক বা ফিনিশ গুডসগুলো আমদানি করে বাংলাদেশে বিক্রি করছে, বা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সেবা, অপারেশনাল ফিস, টেকনিক্যাল ফিস, কনসাল্টিং, এ ধরনের বিভিন্ন সেবা নিয়ে বাংলাদেশে পণ্য উৎপাদন বা সেবার কাজে নিয়োজিত আছে। তো এক্ষেত্রে ট্রানজ্যাকশন প্রাইস যদি মিস প্রাইস হয়ে যায়, মানে প্রাইসিংটা যদি ঠিকভাবে না থাকে, তাহলে বাংলাদেশ সরকার তার যে ফেয়ার অ্যামাউন্ট অফ রেভিনিউ বা রাজস্ব সেটা হারানোর সম্ভাবনা থাকে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং যুক্তরাজ্য ভিত্তিক সংস্থার সহায়তায় বৈশ্বিক একটি লেনদেনের ডাটাবেজে প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশ, যার মাধ্যমে ৩ কোম্পানির আন্তর্জাতিক লেনদেন পর্যালোচনা চলছে। পর্যায়ক্রমে তদন্ত হবে সব বহুজাতিক প্রতিষ্ঠানে। তবে এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন। সক্ষমতা তৈরি করতে হবে এবং তার মাধ্যমে হয়তো ওনারা আরেকটু ইমপ্রুভ করবেন বিফোর এটাকে স্কেল আপ করার আগ পর্যন্ত। তো আমার আশা থাকবে এনবিআরের ওই ইনভেস্টমেন্ট থাকবে যাতে কোনো হয়রানি না হয় এবং ইন্টার না থাকে, যে আনডিউ প্রেশার যাতে না দেওয়া হয়। তো স্ট্যান্ডার্ড জেনারেল অডিট যেখানে ওনারা দেখবেন একটা কমপ্লায়েন্ট কিনা বাই দি ট্রান্সফার প্রাইস পলিসি। বর্তমানে রাজস্ব বোর্ডের ট্রান্সফার প্রাইসিং সেলে কর্মকর্তা মাত্র ৮ জন। তাই অডিট প্রক্রিয়া আন্তর্জাতিক মানের না হলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তার শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আলমগীর হোসেন। আলমগীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইবো, ২০১২ সালে ট্রান্সফার প্রাইসিং বিধিমালা তৈরি করা হয়, এত বছর প্রয়োগ শুরু হচ্ছে, এতদিন দুর্বলতা কোথায় ছিল এনবিআর এর, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ট্রান্সফার প্রাইসিং একটি জটিল বিষয় এবং এই জন্যে কর্মকর্তাদের নিয়োগ এবং তাদের যথাযথ প্রশিক্ষণ এবং একই সাথে এই ট্রান্সফার প্রাইসিংটা অডিট করার জন্য একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ডেটাবেস দরকার। এই ডেটাবেসটি আমাদেরকে হায়ার করতে হয় বা আমাদের লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করার সুযোগটা তৈরি করতে হয়। তা আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড আসলে এই ১২ বছরের পরে অফিসারদের প্রশিক্ষণ দেয়া এবং একটি ট্রান্সফার প্রাইসিং সেল তারা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেই অফিসারদের সক্ষমতা তৈরি করতে যে তাদের যথেষ্ট সময় লেগেছে, এই সময়টি লাগা উচিত ছিল না, আরও তারা আগেই করতে পারতেন। কিন্তু যাই হোক, তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং আমি আপনার কথার প্রেক্ষিতেই জানতে চাইছি যে বর্তমানে যে আন্তর্জাতিক ট্রান্সফার প্রাইসিং অডিট রয়েছে, সে ধরনের সক্ষমতা দরকার, যে ধরনের সক্ষমতা দরকার আমাদের এনবিআর এর কি তা আছে বলে আপনি মনে করেন? এনবিআর সক্ষমতা অর্জন করছে এবং আমি মনে করি না পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জিত হয়েছে তাদের। তবে এই যে 3টি ফার্মকে তারা অডিট করার জন্য নির্বাচন করেছে এবং সেক্ষেত্রে একটি ডাটাবেস তারা লিজ নিয়েছে বা আমি বলবো যে তারা ব্যবহার করার যে অ্যাক্সেসটা পেয়েছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তারা 2জন কনসালটেন্টও নিয়োগ দিয়েছেন এবং এই কনসালটেন্টের সহযোগিতায় তারা সক্ষমতার আরও উন্নততর সক্ষমতা অর্জন করবে, এটা আমার বিশ্বাস করি। এবং এই 3টি অডিট ফার্মের অডিট কার্যক্রম সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে তাদের প্রশিক্ষণটি আরও, আমি মনে করি যে তারা একটা ভালো উন্নত প্রশিক্ষণ লাভ করবে এবং তারা পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জন করতে পারবে। এখনো সক্ষমতার ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়েছে। আলমগীর হোসেন, বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু হয়রানির শঙ্কা তুলে ধরছেন, এটা কিভাবে এড়ানো সম্ভব হবে বলে আপনি মনে করেন?
আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সংখ্যাটা আসলে অমূলক। এই কারণে অমূলক যে আপনি জানেন না বোধহয় যে এই আন্তর্জাতিক যে লেনদেনের ক্ষেত্রে অডিট সম্পাদন করার জন্য আন্তর্জাতিক কিছু স্বীকৃত মাধ্যম আছে এবং কৌশল আছে। সেই কৌশলগুলি কিন্তু বাংলাদেশের আয়কর আইনেও সন্নিবেশ করা আছে এবং যে কোনো কৌশলের মাধ্যমেই এই ডাটা অ্যানালিসিস করা হবে। তো সেই ক্ষেত্রে যদি আমার ট্যাক্সপেয়াররা যথাযথভাবে তাদের লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য, তারা কাগজপত্র, দলিল দস্তাবেজ যদি তারা সরবরাহ করে থাকে, তাহলে তার ভিত্তিতে আমাদের যে আন্তর্জাতিকভাবে একটি ডাটাবেস আমরা ব্যবহার করব, সেই ব্যবহারের মধ্য দিয়ে আমার মনে হয় না এখানে কোনো রকমের কোনো হয়রানি বা দুশ্চিন্তা করার কোনো অবকাশ আছে। আমাদের ক্ষেত্রে মনে হবে নির্ভয়ে তারা অকপটে তাদের যে তথ্যপাত্র আছে, লেনদেনের ক্ষেত্রে তাদের যে ডকুমেন্ট আছে সেগুলি তারা সরবরাহ করলে আমাদের সহযোগিতা করলে জাতীয় রাজস্ব বোর্ড কাছ থেকে এই ধরনের কোনো ঝুঁকি নেই। 1 নাম্বার। দুটি বিষয় হচ্ছে, আমি এখনো কাজ করছি একটি আন্তর্জাতিক একটি ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানিতে কাজ করছি। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের অনেক প্রতিষ্ঠানেই যারা আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে তারা যথেষ্ট যত্নবান নয়, অর্থাৎ এই ট্রান্সফার প্রাইসিং সেলটি ঠিক মতো কার্যকর না থাকায় তারা এটার প্রতি একটু উদাসীন ছিল এবং অনেকেই হয়তো কাগজপত্র যথাযথ সংরক্ষণ করেননি এবং সেই ক্ষেত্রে তাদের জন্য একটু সমস্যা হতে পারে। কিন্তু সার্বিকভাবে যারা কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার তাদের জন্য কোনো সমস্যার আশঙ্কা দেখছি না। হোসেন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর বাজারে 1 কেজি মিনিকেট চালের দামে কিনতে হচ্ছে 1 কেজি আলু। প্রতি কেজি আলুর জন্য গুনতে হচ্ছে 70 থেকে 75 টাকা, যা বাড়তি চাপ তৈরি করছে ক্রেতার জন্য। চড়া পেঁয়াজের দামও এরই মধ্যে ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। রাজধানীর বাজারে সংকট নেই আলুর। পাইকারি থেকে খুচরা সবখানে পাওয়া যাচ্ছে চাহিদা অনুযায়ী, কিন্তু সমস্যা কেবল দাম নিয়েই। কারওয়ান বাজারে পাইকারিতে আলুর কেজি 66 থেকে 68 টাকা, খুচরা বাজারে কেজি 70 থেকে 75 টাকা। অথচ বাজারে 70 টাকা কেজিতে পাওয়া যায় 1 কেজি চিকন চাল। স্বল্প আয়ের মানুষ যারা টাকা বাঁচাতে মোটা চাল খান, তাদের জন্য এখন আলু কেনা অনেকটাই বিলাসিতা। 70 টাকা আলু বাজারে, পাইকারি বাজারে, তাহলে খুচরা তো 80 টাকার নিচে দিবে। নির্মাকার থেকেই তো ঝামেলা। এখন মূলত খুচরা বাজারে কোনো করে লাভ নেই। ঝামেলাটা ওইখান থেকে পার্টিটা বইলা দেয় আড়তদারে যে আড়তদারে এত টাকা বিক্রি হইলে আমি আলু ছাড়বো, নাইলে ছাড়বো না। আলুর চেয়েও পেঁয়াজের দাম বেশিতে অস্বস্তি তৈরি করেছে সাধারণ মানুষের জন্য। দেশি পেঁয়াজের কেজি 150 টাকা, আর ভারতীয় পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 130 টাকা। ইনকাম বাড়ালে আসলে করতে পারছে, আর এখন তো একদমই ইনকাম নাই। ইনকাম তো মোটেই নাই এখন, ব্যবসা বাণিজ্য তো আমিও ব্যবসা করি, কিন্তু অবস্থা খুবই খারাপ আমাদের। ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। বেড়েছে খোলা তেলের দামও, লিটার কিনতে হচ্ছে 185 টাকায়। রূপচাঁদা দিচ্ছে আর আপনি তীর দিচ্ছে, বসুন্ধরা পেরেস পুষ্টি সর্বদা কমাই দিচ্ছে। দাম বাড়াইবে, দাম বাড়ায় ছাড়বে। তবে মৌসুম চলে আসায় কমতে শুরু করেছে সবজির দাম। বেগুন, শিম, বরবটি কেনা যাচ্ছে 60 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যে মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। কিছু পণ্যের শুল্ক কমানো আর ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানেও মিলছে না সাফল্য। এতে ক্ষোভ বাড়ছে ক্রেতার। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে বলছে ক্যাব। অন্যদিকে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলায় জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই বাজারে বিভিন্ন পণ্যের দাম কমেছিল, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। পরে ডিম, সবজি, চাল, পেঁয়াজ, আলুর দামে অস্থির হয়েছে বাজার। 2 অঙ্কে পৌঁছে যাওয়া খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমায় সরকার। তবে বাজারের প্রভাব নেই, এমনকি তদারকিরও সুফল মিলছে না। তাতে অসন্তোষ বেড়েছে ক্রেতার। আমরা তো কোনো পরিবর্তন দেখছি না, আরও সব জিনিসের দাম বৃদ্ধি দেখছি। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এখনো নাগালের বাইরে সবকিছুই। বহিরাগত যে বড় বড় খামারগুলো আছে ওটা তো আর আমরা বলতে পারবো না, আমরা বিক্রি হয় কিনার উপর নির্ভর করে। সরকারি পদক্ষেপের প্রভাব না পড়ায় বুধবার পিকেএসএফ এর এক অনুষ্ঠানে আক্ষেপ করেন অর্থ উপদেষ্টা। সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না, অথচ হবে কষ্ট করে 500 টাকা নিয়ে গেল 2 মুঠা
সে পেলেও তত তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি। শুধু জরিমানায় বাজার নিয়ন্ত্রণ কঠিন বলে মনে করে ক্যাব। এজন্য কঠোর আইনের প্রয়োগ চায় সংগঠনটি। শুধুমাত্র জরিমানায় কিন্তু একক শাস্তি নয়, এর বাইরে অন্যান্য কারাদণ্ড দেওয়ার বিধানগুলো কিন্তু চালু করা যেতে পারে। আইনের যে বিধান যেভাবে আছে সেভাবে যদি প্রতিপালন করা হয় তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব, যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে, এটা এতদূর গড়াতো না। পণ্যের সরবরাহ ঠিক রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক মাথা থেকে আরেক মাথায় নানাভাবে পণ্য পরিবহন হয় এবং সেখানে কিন্তু আমরা শুনছি বিভিন্ন সময় যে পুলিশের যে উপস্থিতি এবং নিরাপত্তা যারা নিশ্চিত করতে চান তাদের উপস্থিতি কিন্তু সেভাবে শক্তিশালী না। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে একসাথে কাজ করতে হবে। 2023 সালের শুরু থেকেই সার্বিক মূল্যস্ফীতি 9% ওপরে, যার ধারাবাহিক প্রভাব পড়েছে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়ভীতি দেখিয়ে মামলা দিয়ে উদ্যোক্তা পরিচালক ও কর্মকর্তাদের নির্যাতনের অভিযোগ এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান SM পারভেজ তমালের বিরুদ্ধে। সম্প্রতি ব্যাংকের 9 উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংকে এ অভিযোগ করেন। এছাড়া 9 কোটি টাকার লভ্যাংশ আটকে রেখে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ এক উদ্যোক্তা পরিচালকের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে বিপুল অর্থ সরবরাহ করার অভিযোগ এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান SM পারভেজ তমালের বিরুদ্ধে। সে সময় ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা না বলতে নির্দেশ দেন তিনি। বাংলা মোটরে বেলাল হোসেন রাব্বি নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে 15 আগস্ট শাহবাগ থানায় হত্যা মামলা হয় তার বিরুদ্ধে। এর আগে আওয়ামী লীগের দাপট দেখাতে ব্যাংকের ভেতরে ভারী অস্ত্র প্রদর্শন করে ক্ষমতার জানান দেন তিনি। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতি সহ 35টি অভিযোগ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন 9 উদ্যোক্তা পরিচালক। এছাড়া ইতালি প্রবাসী উদ্যোক্তা এনায়েত হোসেনকে মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তার বিরুদ্ধে। 24 সাল পর্যন্ত আমার সব লেভেল আটকিয়ে রাখে এবং আমার টাকাগুলো দিচ্ছে না এবং তারা খুব শক্তিশালী এবং টেরর এবং অলিগার নিজেকে উপস্থাপন করে। দেশে এলে এনায়েত হোসেনকে দেখে নেয়ার হুমকিও দেন এনআরবিসির চেয়ারম্যান। মেধার জন্য আসছি, পড়ালেখা করছি, স্ট্যান্ড করছি, আজকে সেই জন্য আসছি। পারলে আয়, তুই দেখা যে তুই পারলে আয়। গত সরকারের সময় অনেক জ্বালাইছিস। আরেক পরিচালকের অভিযোগ শেখ সেলিম ও শেখ ফজলিনুর তাপসের প্রভাব খাটিয়ে সবসময় ব্যাংকে আতঙ্ক সৃষ্টি করতেন পারভেজ তমাল। গুলশান ব্রাঞ্চে সেখানে একটা রুম আছে, বেড আছে, সব আছে। সেখানে একটা টর্চার সেলও আছে। সেখানে বিভিন্নভাবে স্টাফদেরকে টর্চারিং করা হয় এবং আমরা স্পন্সরকে বিভিন্ন সময় সে ফোন করে কিন্তু বিভিন্নভাবে থ্রেট দেয়। কোনো এক সময় আমাকে সরাসরি একবার বলছিল যে আমি দেশ থেকে চলে যাওয়ার জন্য। আমরা তো একটা প্রাইভেট ব্যাংক করছি, এটা তো কোনো পার্টির এক্সিবিশন সেন্টার আমরা করিনি। উদ্যোক্তারা মনে করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান ও হত্যা মামলার আসামি হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার নৈতিক অবস্থান হারিয়েছেন পারভেজ তমাল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড লেনদেন বেড়েছে। এ সময় কার্ডে লেনদেন আগস্টের চেয়ে 14.42% বেড়ে 2,668 কোটি টাকা হয়েছে। এদিকে দেশের বাইরে ব্যবহার 12.88% বৃদ্ধি পেয়ে 420 কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে তথ্য পাওয়া গেছে। অপরদিকে বিদেশি প্রতিষ্ঠানগুলো থেকে ইস্যু হওয়া ক্রেডিট কার্ড দিয়ে সেপ্টেম্বর মাসে 111 কোটি টাকা দেশে লেনদেন হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে জুলাই এবং আগস্টে ক্রেডিট কার্ড লেনদেন কমে গিয়েছিল এবং সামনে খরচ আগের মাসগুলোর তুলনায় বেশি হবে, কারণ শীতকালে ভ্রমণ মৌসুম শুরু হয়। এ সময় সাধারণত ক্রেডিট কার্ড বেশি ব্যবহার হয়। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড ব্যবহারের বিশ্লেষণ অনুযায়ী সেপ্টেম্বরে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে ক্রেডিট কার্ডে লেনদেন 1,317 কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।